ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের তৃতীয় অধ্যায়ে জ্ঞান লাভের 6টি পদ্ধতি অর্থাৎ প্রমাণ সমূহকে নিয়ে এই ক্লাস আলোচনা করা হবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা তোমাদের তৈরি হবে এবং যাই প্রশ্ন আসুক না কেন সঠিক উত্তরটি কিন্তু তোমরা করে নিতে পারবে। তো চলো শুরু করি। তো প্রথমে জানতে হবে যথার্থ জ্ঞানটা কি জিনিস। তাহলে আমরা যদি লিখি যথার্থ জ্ঞান, যথার্থ জ্ঞান। আচ্ছা, মনে করো আমি একটা ছবি আঁকি, এর একটা ছবি আঁকলাম। তাহলে আচ্ছা, এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? এই একটা ঘটের ছবি। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে একটা ঘটের ছবি। তাহলে যথার্থ জ্ঞান কাকে বলা হচ্ছে? যে পদার্থ যে ধর্ম বিশিষ্ট সেরূপ ধর্মকে প্রত্যক্ষ করাটাকে বলা হচ্ছে যথার্থ জ্ঞান। কি বললাম? যে পদার্থ যে ধর্ম বিশিষ্ট পদার্থের সেরূপ ধর্ম বিশিষ্ট প্রত্যক্ষকে বলা হচ্ছে যথার্থ জ্ঞান। মনে করো এটা ঘট, এই ঘটের ধর্ম কি? ঘটের ধর্ম হচ্ছে ঘটত্ব। তাহলে আমি এই ঘটত্ব ধর্ম এই ঘটটার মধ্যে রয়েছে, তাহলে এই ঘটত্ব ধর্ম অনুসারে যদি আমি বলি যে এটা একটা ঘট, তাহলে কিন্তু এই ঘটের জ্ঞানটা হবে যথার্থ জ্ঞান। তাহলে বোঝা গেল যে পদার্থ যে ধর্ম বিশিষ্ট পদার্থের সেরূপ ধর্মকে প্রত্যক্ষ করাটাকেই বলা হচ্ছে যথার্থ জ্ঞান। তাহলে এই যে যথার্থ জ্ঞানটা রয়েছে, এই যথার্থ জ্ঞানটাকেই ভারতীয় দর্শনে বলা হয় কি? প্রমা। কি বললাম? তাহলে ভারতীয় দর্শনে, তাহলে যথার্থ জ্ঞানের ক্ষেত্রে কি বললাম? যে পদার্থ যে ধর্ম বিশিষ্ট পদার্থের সেরূপ ধর্মকে প্রত্যক্ষ করাটাকেই বলা হচ্ছে যথার্থ জ্ঞান। আর এই যথার্থ জ্ঞানকে ভারতীয় দর্শনে বলা হয় কি? প্রমা। তাহলে প্রমা কি? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হচ্ছে প্রমা। প্রমা শব্দটা প্রো আর মা এর সমন্বয়ে গঠিত। প্রো শব্দের অর্থ হচ্ছে প্রকৃত বা প্রকৃষ্ট, মা শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞান। তাহলে প্রমা শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? প্রকৃত জ্ঞান বা যথার্থ জ্ঞান বা প্রকৃষ্ট জ্ঞান। তাহলে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হচ্ছে প্রমা। বোঝা গেল? তাহলে প্রমা মানে কি? যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান কি? ঘটকে ঘট রূপে দেখাটা হচ্ছে যথার্থ জ্ঞান। ঘটকে ঘট রূপে দেখা হলো যথার্থ জ্ঞান। তাহলে ঘটকে যদি আমি ঘট রূপে দেখি, ঘট রূপে প্রত্যক্ষ করি, তাহলে ঘটের জ্ঞানটা হবে যথার্থ জ্ঞান। দড়িকে দড়ি রূপে দেখা যথার্থ জ্ঞান। তাহলে দড়িকে দড়ি রূপে দেখা যথার্থ জ্ঞান। তাহলে যথার্থ জ্ঞান কখন হবে না? দড়িকে যদি আমি সাপ রূপে দেখি সেক্ষেত্রে কিন্তু যথার্থ জ্ঞান হবে না। তাহলে ঘটকে ঘট রূপে দেখা হলো যথার্থ জ্ঞান, আর দড়িকে দড়ি রূপে দেখা হচ্ছে যথার্থ জ্ঞান। কিন্তু দড়িকে সাপ রূপে দেখাটা হচ্ছে অযথার্থ জ্ঞান বা অপ্রমা। তাহলে বোঝা গেল যথার্থ জ্ঞান কি? যে পদার্থ যে ধর্ম বিশিষ্ট সেরূপ ধর্ম বিশিষ্ট প্রত্যক্ষকে বলা হচ্ছে যথার্থ জ্ঞান। এই ভারতীয় দর্শনে এই যথার্থ জ্ঞানটাকেই বলা হচ্ছে প্রমা। প্রমা শব্দটি প্র এবং মায়ের সমন্বয়ে যুক্ত। প্র শব্দের অর্থ প্রকৃত বা প্রকৃষ্ট, মা শব্দের অর্থ জ্ঞান। তাহলে প্রমা শব্দটার অর্থ দাঁড়াচ্ছে প্রকৃত জ্ঞান বা যথার্থ জ্ঞান। প্রমা কোনটা? ঘটকে ঘট রূপে দেখা হলো যথার্থ জ্ঞান বা প্রমা। দড়িকে দড়ি রূপে দেখাটা হচ্ছে যথার্থ জ্ঞান বা প্রমা। তাহলে দড়িকে যদি আমি দড়ি হিসেবে প্রত্যক্ষ করি তাহলে দড়ির জ্ঞানটা হবে কি? প্রমা। ঘটকে যদি আমি ঘট রূপে দেখি তাহলে ঘটের জ্ঞানটা হবে কি? প্রমা। কিন্তু দড়িকে যদি আমি সাপ রূপে দেখি, গাছকে যদি আমি পাখি রূপে দেখি, তাহলে এক্ষেত্রে কিন্তু যথার্থ জ্ঞান হবে না। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে ঘটকে ঘট রূপে দেখা হলো যথার্থ জ্ঞান। আচ্ছা, এই ঘটটাকে আমি দেখলাম, কার মাধ্যমে দেখলাম? ঘটটাকে আমি দেখলাম যে
তাহলে ঘটটাকে দেখলাম কিসের মাধ্যমে দেখলাম? তাহলে অবশ্যই তোমরা বলবে স্যার চোখের মাধ্যমে। তাহলে ঘটকে আমি দেখলাম কার মাধ্যমে? চোখের মাধ্যমে, তাই তো? তাহলে এই ঘটের জ্ঞানের ক্ষেত্রে, তাহলে এই ঘটের জ্ঞানের ক্ষেত্রে চোখ, মনে করো এটা হচ্ছে একটা চোখ, তাহলে ঘটের জ্ঞানের ক্ষেত্রে চোখটা হলো কি? চোখটা হলো প্রমাণ। তাহলে ঘটের জ্ঞানের ক্ষেত্রে চোখটা হলো কি? প্রমাণ। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি, যথার্থ জ্ঞান লাভের পদ্ধতিকে আমরা প্রমাণ বলবো। তাহলে তাহলে কি লিখব? যথার্থ জ্ঞান লাভের উপায়কে, উপায় বা পদ্ধতিকে বলা হয় প্রমাণ। বোঝা গেল? তাহলে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায় বা পদ্ধতিকে বলা হয় প্রমাণ। অর্থাৎ যার মাধ্যমে, যার মধ্য দিয়ে আমরা যথার্থ জ্ঞান পাই, যার মধ্য দিয়ে আমরা যথার্থ জ্ঞান লাভ করি, যে মাধ্যমটার মাধ্যমে লাভ করি, সেই মাধ্যমটাকেই বলা হচ্ছে প্রমাণ। হলো? তাহলে ঘটের জ্ঞানের ক্ষেত্রে, ঘটের জ্ঞানের ক্ষেত্রে তাহলে চোখ হলো আমাদের প্রমাণ। একইভাবে যদি মনে করো কোনো একটা জায়গায় গান বাজছে, তাহলে কোনো একটা জায়গায় গান বাজছে, গানটা শুনে গানটা শুনে আমি বুঝতে পারছি যে কি গান বাজছে। হলো? তাহলে সেক্ষেত্রে আমি কার মাধ্যমে শুনতে পারছি? আমি একটা গান শুনছি, সেই গানটা আমি কার মাধ্যমে শুনতে পারছি? অবশ্যই কানের মাধ্যমে। তাহলে সেই গানের জ্ঞানের ক্ষেত্রে তাহলে কর্ণ বা কান হচ্ছে আমার প্রমাণ। বোঝা গেল? তাহলে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হচ্ছে প্রমা, আর ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায় বা পদ্ধতিকে বলা হচ্ছে প্রমাণ। ক্লিয়ার এতটুকু? তাহলে এই হচ্ছে প্রমা এবং প্রমাণ, এই শব্দ দুটোকে কিন্তু জানতে হবে। আচ্ছা, এবার ভারতীয় দর্শনে সর্বমোট আমাদের ভারতীয় দর্শন সম্প্রদায় কয়টা আছে? 9টা। এই 9টা দর্শন সম্প্রদায় কিন্তু জ্ঞান লাভের উপায় স্বরূপ অর্থাৎ প্রমাণ হিসেবে কিন্তু 6টা প্রমাণ স্বীকার করেছেন। কি কি 6টা প্রমাণ? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। তো চলো আমরা প্রমাণগুলো দেখে নেই। তাহলে দেখো, একদিকে আমরা লিখলাম প্রমাণ, আমরা জানি প্রমাণ মানে কি? যথার্থ জ্ঞান লাভের উপায়। একদিকে লিখলাম প্রমা, প্রমা মানে কি? যথার্থ জ্ঞান, তাই তো? তাহলে প্রমাণ কি? প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষ হচ্ছে একটা প্রমাণ। তাহলে প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে যে জ্ঞানটা আমরা লাভ করি, সেই জ্ঞানটাকে বা যথার্থ জ্ঞানটাকে কি বলা হয়? সেই যথার্থ জ্ঞানটাকেও বলা হয় প্রত্যক্ষ জ্ঞান। হলো? তাহলে দেখো, প্রত্যক্ষ একদিকে যেমন প্রমাণ, ঠিক একইভাবে প্রত্যক্ষ কিন্তু একদিকে প্রমা। তাহলে প্রত্যক্ষ প্রমাণ আর প্রত্যক্ষ প্রমা, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে কি? অনুমান। তাহলে অনুমান হচ্ছে একটা প্রমাণ, আর অনুমানের মাধ্যমে যে যথার্থ জ্ঞানটা লাভ করা হয়, সেই জ্ঞানটাকে বলা হচ্ছে কি? অনুমিতি। তাহলে অনুমান প্রমাণের সাহায্যে লব্ধ যথার্থ জ্ঞানকে বলা হয় কি? অনুমিতি। এরপরে চলো উপমান। তাহলে উপমান হচ্ছে একটা প্রমাণ। তাহলে উপমান প্রমাণের মাধ্যমে প্রাপ্ত যথার্থ জ্ঞানটাকে বলা হচ্ছে কি? উপমিতি। এরপরে চলো শব্দ। তাহলে শব্দ হচ্ছে একটা প্রমাণ, আর শব্দের মাধ্যমে, শব্দ প্রমাণের মাধ্যমে লব্ধ যথার্থ জ্ঞানটাকে বলা হচ্ছে কি? শব্দ বা শব্দবোধ। তাহলে শব্দ হচ্ছে একটা প্রমাণ, শব্দের মাধ্যমে যে যথার্থ জ্ঞানটা পাই, সেই জ্ঞানটাকে বলা হচ্ছে শব্দ বা শব্দবোধ। এরপরে চলো অর্থাপত্তি। তাহলে অর্থাপত্তি হচ্ছে একটা প্রমাণ, অর্থাপত্তির মাধ্যমে যে জ্ঞানটা পাই, যথার্থ জ্ঞানটা, সেই যথার্থ জ্ঞানটাকে বলা হচ্ছে অর্থাপত্তি।
তাহলে অর্থাপত্তি একইভাবে যেমন প্রমাণ, অর্থাপত্তি কিন্তু একইভাবে প্রমা। এরপরে কি আছে? অনুপলব্ধি। তাহলে অনুপলব্ধির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানটাকেও বলা হচ্ছে কি? অনুপলব্ধি। তাহলে অনুপলব্ধি একদিকে যেমন প্রমাণ, অনুপলব্ধি কিন্তু একদিকে ঠিক প্রমা হলো। তাহলে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি, এই হচ্ছে 6টা প্রমাণ। ঠিক একইভাবে প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি, এই 6টা হচ্ছে কি? প্রমা বা যথার্থ জ্ঞান। এটা কিন্তু মনে রাখতে হবে হলো। তাহলে প্রমা কি? যথার্থ জ্ঞানকে বলা হচ্ছে প্রমা। আর যথার্থ জ্ঞান যার মাধ্যমে আমরা লাভ করছি সেই মাধ্যমগুলোকে বলা হচ্ছে প্রমাণ। বোঝা গেল? এরপরে আমরা এক এক করে কিন্তু সংক্ষিপ্ত আলোচনা করব। অর্থাৎ যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলোই কিন্তু আমরা বেশি করে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি প্রথম প্রমাণ।